আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ে। দেখো এখানে প্রথমে ক নাম্বারটা, এটা একটা সম্পদের অংশ। দেওয়া আছে 4 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গ অঙ্কন করো। অর্থাৎ একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার, আমাদেরকে কি করতে হবে? ওই বর্গটা অঙ্কন করতে হবে। তো চলো আমরা বর্গটা অঙ্কন করি। এই বর্গটা অঙ্কন করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে তুমি এখানে 4 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করো। মনে করো প্রথমে একটা রেখা অঙ্কন করলা, এই রেখাটার নাম দিলা তুমি মনে করো যে বিই। এবার এই বিই থেকে তুমি স্কেল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে স্কেল দিয়ে তুমি 4 সেন্টিমিটার অংশ মেপে নিবা, 0 থেকে 4 পর্যন্ত অংশ মেপে নিয়ে এখানে সি বিন্দুতে কেটে নিবা। তাহলে বর্গের এক বাহু হয়ে গেল তোমার 4 সেন্টিমিটার। এবার তুমি এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা। 90 ডিগ্রি কোণ আশা করি সবাই আঁকতে পারো। এই বি কে কেন্দ্র করে তুমি এখানে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবা। যে কোনো মাপ দিয়ে তুমি প্রথমে এই বিতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবা। এবার যেই মাপে বৃত্তচাপটা আঁকছো ওই মাপটা সেম থাকবে, ওই মাপটা চেঞ্জ হবে না। ঠিক একই মাপে তুমি এই বিতে কেন্দ্র করে যেই মাপে আঁকছো তুমি প্রথমে, এটা যেই মাপে আঁকছো ঠিক সেই মাপে দুইবার কাটবা। একবার, তারপর এখানে কেন্দ্র করে আরেকবার, দুইবার কাটলাম। কাটার পরে এবার প্রথমটাতে কেন্দ্র করে আমরা ওই একই মাপে, বা এখানে মাপ চেঞ্জ করা যায়, আমরা একই মাপে নিলাম। ওই একই মাপে এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে ওই একই মাপে এখানে একটা বৃত্তচাপ আঁকবা আর কি। এই যে ওই একই মাপে এখানে আর একটা বৃত্তচাপ আঁকবা। আঁকার পরে এবার তুমি এই বরাবর এটার সাথে এটা যোগ করে দিবা। এটার সাথে এটা তুমি যোগ করে দিবা। মনে করো এটা হতে পারে তোমার বি এফ, ঠিক আছে? এই বাহুটার নাম হচ্ছে বি এফ। এবার এটা যেহেতু 4 সেন্টিমিটার নিশ্চয়ই তুমি বিসি বাহু যেহেতু 4 সেন্টিমিটার মাপেই কেটে নিয়েছো, তাহলে ঠিক ওই রকমই 4 সেন্টিমিটার মাপ নিয়ে তুমি এই বি এফ থেকে বি এ কেটে নিবে। এই যে বিতে বসিয়ে, প্রথমে বিতে বসিয়ে সিতে বসাবা এখানে একটা কম্পাস, এরপর আবার একই মাপে বিতে বসিয়ে এখানে কেটে নিবা। এটা হচ্ছে বি এ। এবার ঠিক আবার ওই একই মাপে বিসি বাহুর মাপ নিয়ে এতে কেন্দ্র করে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা। সিতে বসিয়ে ওই 4 সেন্টিমিটার, এই যে বিসি বাহুর মাপে সিতে বসিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ কেটে নিবা। এরা যে বিন্দুতে ছেদ করে বিন্দুটার নাম দিবা ডি। এবার এ এর সাথে তুমি ডি যোগ করে দাও এবং সি এর সাথে ডি যোগ করে দাও। তাহলে এ বি সি ডি এটাই আমাদের উদ্দিষ্ট বর্গ হয়ে যায়। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা শেষ। খ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে এই যে এটা এই তিনটার যোগফল থেকে এই তিনটার যোগফল বড় হবে। এই তিনটা কি দেখো, প্রশ্নে বলা আছে, আমাদের প্রশ্নের মধ্যে এম এন পি একটা ত্রিভুজ আছে। মনে করো এটা হচ্ছে এম এন পি ত্রিভুজ। এই যে এম এন পি। এখন এই ত্রিভুজের মধ্যে এই এম এন পি ত্রিভুজের কিউ আর এস এটা মধ্যবিন্দু। কেন এই তিনটা কার মধ্যবিন্দু? এই এম এন এম পি এন পি এর মধ্যবিন্দু। এম এন এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এই যে এম এন এর মাঝখানের বিন্দু যেটা, এটা হচ্ছে কিউ। তার পরবর্তীতে হচ্ছে এমপি এর মাঝখানের বিন্দু। এমপি এর মাঝখানের বিন্দু হচ্ছে তোমার আর, এই যে এটা হচ্ছে আর। আর এনপি এর মাঝখানের বিন্দু যেটা, এটা হচ্ছে তোমার এস। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আমাদেরকে এখন এইখানে দেখো বলা হচ্ছে কি এম এস প্লাস এন আর। এই যে এম কোথায়? আমাদের এই এম এস, এই যে এটা যোগ করতে হবে। তারপরে এন আর এটা যোগ করতে হবে, এই পি এর সাথে আর এটা যোগ করতে হবে। তো এখন আমাদের প্রমাণ করতে হবে এম এস মানে এই যে দেখছো এই মধ্যমাটা, এই এম এস। আরেকটা হচ্ছে কি এন আর। এন আর মানে হচ্ছে এই যে বাহুটা প্লাস এন আর। আরেকটা বাহু কি পি কিউ, এই যে পি কিউ। এই তিনটা বাহুর যোগফল ছোট হবে। এই যে দেখো এই তিনটা বাহুর যোগফল, এটা আসলে বাহু নেই, তিনটা মধ্যমা। এই যে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই তিনটা মধ্যমার যোগফল ছোট। এটা এই সাইডে হচ্ছে ছোট, এই তিনটা যোগফল ছোট হবে, আর বড় হবে এই তিনটা যোগফল। এই তিনটাকে, এই তিনটা হচ্ছে বাহু এম এন এন পি এম পি। এই যে এম এন এন পি এম পি বাহুগুলোর যোগফল বড় হবে। তো চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমরা এই চিত্রটা আমাদের এই যে যতটুকু আঁকলাম উপরের অংশ ততটুকু, আর অঙ্কনের জন্য আমাদের এই অংশটা আঁকতে হবে। সেটা কি এই এম এস কে তুমি ডি পর্যন্ত বাড়ায় নিবা। কতটুক বাড়াবা? এম এস এর মান যতটুক ঠিক এইচ ডি এর মানও যেন ততটুকুই হয়, অতটুক বাড়াবা। এরপর ডি এর সাথে পি যোগ করে দিবা। তো প্রথমে আমরা বর্ণনাতে তাই বলবো যে দেওয়া আছে এম এন পি ত্রিভুজের এগুলো হচ্ছে মধ্যবিন্দু। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এম এস এন আর কিউ পি এগুলো সব কোনাকুনিভাবে এরকম যোগ করে দিলাম। তারপর আমাদের প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে বললো সেটা অঙ্কনের মধ্যে আমরা বলবো যে এই যে এম এস বাহুটা এটাকে ডি পর্যন্ত বাড়াবো যেন এম এস এর মান আর এস ডি এর মান সমান হয়। এরপরে আমরা পি আর ডি যোগ করে দিব, শেষ। এবার আমরা প্রমাণে চলে আসব। প্রমাণ কি? প্রমাণের মধ্যে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, দুইটাকে সর্বসম প্রমাণ করব, এম এন এস আর এস পি ডি। এম এন এস কোনটা? যে দেখো এম এন এস, এই যে এই ত্রিভুজটা, আর এস পি ডি এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। কিভাবে সর্বসম প্রমাণ করা যায়? দুই বাহু আর একটা কোণ সমান করব।
সো অলরেডি এই এনএস বাহু আর এসপি বাহু এই দুইটা বাহু কিন্তু সমান, এনএস আর এসপি সমান। কেন? কারণ এস হচ্ছে মধ্যবিন্দু, এই জন্য এনএস আর এসপি সমান। আবার তুমি যদি খেয়াল করো এই এমএস আর এসডি সমান। কেন? কারণ আমরা এমএস কে এই ডি পর্যন্ত বাড়াইছি এবং আমরা বলছি যে এমএস বাহু আর এসডি বাহু যেন সমান হয়। এই যে দেখো আমরা কিন্তু এখানে আগেই বলছি এমএস আর এসডি যেন সমান হয়। তার মানে এই ত্রিভুজের এমএস বাহু আর এই নিচের ত্রিভুজের এসডি বাহু এই দুইটা বাহু কিন্তু সমান। এর পরবর্তীতে আমরা যদি এখানে দেখি, এখানে দুইটা রেখা আছে, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই দুইটা রেখা একটা রেখা আরেকটা রেখাকে যদি ছেদ করে, ছেদ করলে টোটাল 4টা কোণ উৎপন্ন হয়, 1টা 2টা 3টা 4টা। এই 4টা কোণের মধ্যে তুমি যে কোনো একটা কোণকে নিলে সেই কোণের বিপরীতে যেই কোণ থাকে ওই দুইটা কোণ সমান হয়, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এইখানেও দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণের বিপরীতে যে কোণটা আছে এই যে এই কোণটা, এই দুইটা কোণকে বিপ্রতীপ কোণ বলবো আর এরা সমান হবে। তার মানে এম এস এন এই কোণটা আর পিএইচডি এই কোণটা, এই যে এম এস এন আর পিএইচডি এই দুইটা কোণ সমান, কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর যেহেতু দুইটা বাহু আর একটা কোণ সমান হয়ে গিয়েছে, তাহলে আমরা এখন এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ এখন সর্বসম। এখন দুইটা ত্রিভুজ যদি সর্বসম, সর্বসম মানে হচ্ছে একদম সমান, তো দুইটা ত্রিভুজ যদি একদম সমান হয়ে যায় তাহলে বাকি যে বাহুটা আছে এম এন বাহু আর আরেকটা বাহু আছে পিডি বাহু, এই দুইটা বাহু কিন্তু অটো সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এম এন আর পিডি এই দুইটা বাহু কিন্তু সমান। তো আমরা এখন এটা বলে দিতে পারি অতএব এম এন সমান হচ্ছে পিডি। কেন? কারণ দুইটা ত্রিভুজ সর্বসম, সর্বসম হওয়ার কারণে 3 নম্বর বাহুটাও সমান হয়ে গিয়েছে। এখন ধাপ 2-এ যদি আমরা যাই, ধাপ 2-এর মধ্যে কি আছে দেখো, আমরা যদি ধাপ 2টা দেখি, ধাপ 2-এ গেলে আমরা যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করেই ফেললাম, ধাপ 2-এ গিয়ে এখন আর আমাদের অত কাহিনী করতে হবে না, এখন আমরা অটোমেটিক দেখবা পারবো। দেখো এখন আমরা সবচেয়ে বড় যে ত্রিভুজটা আছে এটা নিয়ে কাজ করব। সবচেয়ে বড় ত্রিভুজ কোনটা ভাইয়া? এই যে এমপিডি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজে কি কাজ করব? দেখো কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে 3 নম্বর বাহু থেকে বড় হয়। যে কোনো দুই বাহু কি দেখো, এক বাহু হচ্ছে এমপি, এক বাহু হচ্ছে পিডি, এই দুইটা বাহু যোগ করলে এই দুইটা বাহু কার থেকে বড় হবে বলো তো? এই দুইটা বাহু অবশ্যই এই যে এমডি যে বাহুটা আছে এই বাহুটা থেকে বড় হবে। তো এই দেখো এই দুইটার যোগফল এমডি থেকে বড়। এখন এমপি এর জায়গায় এমপি লিখছি কিন্তু পিডি এর জায়গায় এমএন লিখছি। কেন? কারণ আমরা একটু আগে প্রমাণ করছি পিডি আর এমএন হচ্ছে সমান। এই যে দেখো পিডি আর এমএন হচ্ছে সমান, আমরা একটু আগে প্রমাণ করছি। তো এই জন্য পিডি এর জায়গায় এমএন লিখছি। আর এমডি কে আমরা কি লিখতে পারি? দেখো এমডি মানে কি পুরাটা, এটাকে আমি বলতে পারি এমএস প্লাস এসডি, এমএস আর এসডি যোগ করবে, যে এমডি মানে হচ্ছে এমএস প্লাস এসডি। আচ্ছা, এর পরের লাইনে এটা ঠিকঠাক আছে, বাম পাশে। ডান পাশে এমএস এর জায়গায় এমএস আছে কিন্তু এসডির জায়গায় আবার এমএস আসছে। কেন ভাইয়া? এমএস আর এসডি তো সমান, এই যে এই এমএস আর এসডি তো সমান। আমরা অঙ্কনের টাইমেই বলছি যে আমরা এসডি কে এমনভাবে আঁকবো যেন এমএস এর সমান হয়। এই যে দেখো আমরা অঙ্কনের টাইমে বলছি এমএস আর এসডি হচ্ছে সমান হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই এসডির জায়গায় এমএস বলতে পারি। এখন দুইটা এমএস যোগ করলে কি হয়ে যাবে? 2ms। এখন ফাইনালি আমরা এটাকে 1 নং সমীকরণ দেব। এখানে আমরা কি পেয়েছি আমরা একটু যদি দেখি, দেখো 1 নং সমীকরণ আমরা কি পেয়েছি? এমপি প্লাস এমএন, এমপি প্লাস এমএন, এই যে এমপি আর এমএন এই দুইটার যোগফল হবে বড় কার থেকে? এই দুইটা মিলে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বরাবর যে মধ্যমাটা আছে ওই এমএস, ওই এমএস এর সাথে 2 গুণ করলেও তার থেকে বড় হবে, এটা আমরা পেয়েছি। তাহলে সেম ভাবে আমরা যদি এখন অন্য দুইটা বাহু নিয়ে কাজ করি, একটা মনে করো এই যে এনপি, আরেকটা মনে করো যে এই যে আমরা এনপির সাথে আরেকটা নিলাম মনে করো যে এমএন, এই যে এই দুইটা বাহু নিলাম। তো এই দুইটা বাহু যদি আমি যোগ করি, এই দুইটা বাহু বড় হবে কার থেকে? এই দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বরাবর যে মধ্যমাটা আছে এনআর, সেই এনআর এর সাথে 2 গুণ করলে তার থেকেও বড় হবে। এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। এবার 3 নং সমীকরণ কি দিব? এখন যদি আমি এনপি আর এমপি এই দুই বাহুকে নেই, তাহলে এই দুই বাহুর যোগফল, এই যে এনপি আর এমপি এর যোগফল কার থেকে বড় হবে? এদের বরাবর যে মধ্যমাটা আছে এই মধ্যমার 2 গুণের বড় হবে, এই যে 2pq এর বড় হবে। এটাকে দিব আমরা 3 নং সমীকরণ। এখন এই তিনটা সমীকরণ যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। কিভাবে যোগ করব? প্রথমে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হবে। তো আমরা এখানে তিনটারই বাম পক্ষ একসাথে যোগ করে ফেলবো। তো তিনটার বাম পক্ষ যদি আমরা যোগ করি, দেখো এখানে প্রথমটার বাম পক্ষ হচ্ছে কি? এমপি প্লাস এমএন প্লাস, এবার 2 নংয়ের বাম পক্ষ কি? এমএন প্লাস এনপি। এবার 3 নংয়ের বাম পক্ষ কি? এনপি প্লাস এমপি। ওকে, তো এখন যদি আর ডান পক্ষগুলা আর এখানে আমরা কি সমান চিহ্ন দিব? না, তিনটার মধ্যেই গ্রেটার দেন সাইন আছে, সো আমি এখানে গ্রেটার দেন সাইন দিব। এবার ডান পক্ষ যোগ করব। ডান পক্ষ যোগ করলে কি হবে ভাইয়া? ডান পক্ষের মধ্যে আছে আমাদের 2ms 2pq
2nr। সো আমরা এখানে দিয়ে দিলাম 2ms প্লাস 2nr প্লাস 2pq, অর্থাৎ তিনটারই আমরা ডান পক্ষ যোগ করে দিলাম। এখন দেখো এখানে এমপি কয়টা আছে, একটা দুইটা, তার মানে এখানে আমি লিখতে পারি 2mp। mn কয়টা আছে, দুইটা, তার মানে এখানে লিখতে পারি 2mn। np কয়টা আছে, দুইটা, তার মানে এখানে আমি লিখতে পারি 2np। ইজ গ্রেটার দেন, ওইখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি থাকে, ms প্লাস np প্লাস pq। তো এটাই আর কি এখানে লেখা হয়েছে। দেখো এখন এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি হবে, mp প্লাস 2 তো কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে থাকবে mn প্লাস np, আর ওইখানে থাকলো কি 2 ইন্টু ms প্লাস np প্লাস pq। এই যে এই লাইনটা আর কি, এই দুইটা লাইন না করে এই লাইন সরাসরি এখানে লেখা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এখন উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এই 2ও কাটাকাটি চলে যাবে, এই 2ও কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি শুধু এইটা থাকবে, যে এটা থাকলো, আর এইখানে শুধু এইটা থাকলো। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, যদিও প্রশ্নের মধ্যে এটা আগে ছিল এটা পরে ছিল, তাই এটা যেহেতু আগে ছিল এটাকে তুমি আগে লিখবা, এটা যেহেতু পরে ছিল এটাকে পরে লিখবা। তো এটাকে পরে লেখার কারণে এই চিহ্নটা এই দিক থেকে এবার ওই দিকে ঘুরে যাবে, শেষ, প্রমাণিত। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। গ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, গ নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, যে প্রমাণ করো যে কিউ আর সমান হাফ অফ এনপি আর কিউ আর সমান্তরাল এনপি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করতে পারি খুব সহজে। তো প্রথমে আমরা যদি আমাদের চিত্রটা দেখি, আমাদের চিত্রের মধ্যে কি আছে, এম এন পি হচ্ছে আমাদের ত্রিভুজটা, এই যে দেখো ত্রিভুজটা হচ্ছে এম এন পি, এই যে এম এন পি। এই ত্রিভুজে আমাদের এমএন এর মধ্যবিন্দুকে, এই যে এমএন এর প্রথমটা, এমএন এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এই যে এটা হচ্ছে এই এমএন এর একদম মাঝখানের বিন্দু কিন্তু হচ্ছে কিউ, আর এমপি এর মধ্যবিন্দুকে আর, এই যে এমপি এর মধ্যবিন্দু হচ্ছে আর। এবার চিত্রটা হবে এনপি এর মধ্যবিন্দু লাগবে না আমাদের গতে। এখন এই কিউ আর আর যোগ করবা প্রথমে, করার পরে চিত্রটা যেমন হবে কিউ আর আর যোগ করবা, যোগ করার ফলে এখন তুমি যেটা দেখতে পাচ্ছ, দেখো কি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই কিউ আর এনপি এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল হবে, কিউ আর এবং এনপি এই দুইটা কি হবে, সমান্তরাল হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবং এই কিউ আর হচ্ছে এই এনপি এর অর্ধেক, যে কিউ আর কি এনপি এর অর্ধেক, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে আমাদের যে কাজ করতে হবে, এই কিউ আর যতটুক ঠিক তাকে ততটুক বর্ধিত করবো, অর্থাৎ কিউ আর যদি 5 সেন্টিমিটার হয় তুমি সামনে আরো 5 সেন্টিমিটার বাড়াবা। মনে করো এটা কি, এটা এস, যদি আমরা দেই এবার এস এর সাথে পি যোগ করবো, এটা হবে আমাদের চিত্রটা আর কি। তো আমরা যদি এখানে দেখি আমাদের চিত্রটা অঙ্কন করা আছে, এই যে দেখো আমরা এখানে খেয়াল করলে এই যে দেখো এস না, এখানে আমরা এ ধরছিলাম আর কি, এ। ওকে, এখন আসো আমরা প্রথমে বলবো বিশেষ নির্বাচন দেওয়া আছে এমএনপি ত্রিভুজের এমএন ও এমপি এর মধ্যবিন্দু কিউ আর আর, কিউ আর যোগ করি, প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে বললো গতে সেটা লিখবো। অঙ্কনে আমরা কি বলবো, কিউ আর কে এ পর্যন্ত বাড়াই যেন কিউ আর এ আর এই দুটা বাহু সমান হয়। ওকে, এরপরে এ আর পি যোগ করে দিবে, যে এ আর পি আমরা যোগ করে দিলাম। এবার আসো আমরা প্রমাণে চলে যাব। তো প্রমাণে গেলে আমরা প্রথমে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুইটা ত্রিভুজ, দেখো আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সেই ত্রিভুজ দুইটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করতে হলে দুই বাহু আর এক কোণকে সমান করতে হবে, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ দুইটা ত্রিভুজের দুই বাহু সমান হতে হবে এবং একটা কোণ সমান হতে হবে, তাহলেই কি হবে, ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম মানে একদম সমান হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এই যে এম কিউ আর এই যে ত্রিভুজটা, আমরা প্রমাণে প্রথমে কি লিখব, ত্রিভুজ এম কিউ আর ও ত্রিভুজ এ আর পি, এই দুইটা ত্রিভুজের মধ্যে, তো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই বাহু, এই যে এই ত্রিভুজের এই বাহুটা, দেখো এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা, এই দুইটা বাহু সমান, অর্থাৎ কিউ আর আর এ আর বাহু সমান। কেন? কারণ হচ্ছে তুমি আঁকছই তো এভাবে, তাই না? তুমি বলছো না কিউ আর কে এ পর্যন্ত বর্ধিত করে যেন কিউ আর আর এ আর সমান হয়, তার মানে তুমি এখানে বলতে পারো যে কিউ আর সমান হচ্ছে কি এ আর, এটা অঙ্কন অনুসারে সাইড নোট দিয়ে দিবা অঙ্কন অনুসারে। এরপরে এই ত্রিভুজের এম আর বাহু এই ত্রিভুজের আর পি বাহু সমান, এম আর ইকুয়াল টু আর পি। কেন? অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারো না। কেন? কারণ আর কি, আর হচ্ছে এমপি এর মাঝখানের বিন্দু, মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু হওয়াতে কি হয়েছে, এম আর 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 পি সমান হয়ে গেছে। তো এম আর সমান আমরা লিখতে পারি আর পি। ফাইন। এরপরে আমরা একটা কোণ সমান করতে হবে, রাইট? কোনটা সমান করব? এই দুইটা দেখো
দুইটা রেখা একটা আরেকটাকে যদি ছেদ করে তাহলে এখান থেকে চারটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ নিলে এই কোণের বিপরীতে যে কোণটা হবে এই দুইটা কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। দুইটা কোণকে কি বলা হয়? বিপ্রতীপ কোণ, আর এটা হয় সমান। তো দেখো এই যে এই এমপি আর কিউ এ এই দুইটা কি ছেদ করছে না একটা আরেকটাকে, তাহলে এই কোণের বিপ্রতীপ কোণকে এইটা, এই দুইটা কি হবে? এই দুটো হচ্ছে সমান হবে। এই দুটো কি হবে? সমান হবে। তাহলে এ আর পি আর এম আর কিউ এই দুইটা কোণ হচ্ছে সমান, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এ আর পি, প্রথমে আমরা এম আর কিউটা লিখি, এম আর কিউ সমান, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে দুইটা বাহু একটা বাহু সমান, এখন ত্রিভুজ দুটো কি হয়ে গেছে? সর্বসম হয়ে গেছে। তার মানে এখন আমরা লিখতে পারি এম আর কিউ সর্বসম এ আর পি। তার মানে এখন আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এম আর কিউ সর্বসম, দেখো সর্বসম চিহ্ন হচ্ছে এটা, সর্বসম ত্রিভুজ এ আর পি, এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন সর্বসম হয়ে যাওয়া মানে কি? সবগুলো বাহু সমান। তাহলে 3 নম্বর বাহু কি দোষ করছে? তার মানে এখন বলতে পারি 3 নম্বর বাহু যেটা, এই যে এম কিউ আর এটা 3 নম্বর বাহু এপি, এই দুইটা বাহু কিন্তু সমান। তাহলে এখন আমরা বলতে পারি এম কিউ সমান কি? এম কিউ সমান হচ্ছে এপি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এম কিউ সমান এপি। ওকে, এম কিউ সমান হচ্ছে কি? এপি আমরা এখানে বলতে পারি। আচ্ছা, এখন আসো আমরা একান্তর কোণের কনসেপ্টে চলে যাই। দেখো একান্তর কোণ কি জিনিস? দুইটা রেখা যদি সমান্তরাল হয়, মনে করো এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, এই দুইটা রেখা যদি সমান্তরাল রেখা হয়, এখন এদেরকে যদি একটা ছেদক এসে ছেদ করে, এই যে রেখাটা হচ্ছে ছেদক, এই ছেদকটা এই সমান্তরাল রেখাকে এই বিন্দুতে ছেদ করছে আর এটাকে এই বিন্দুতে ছেদ করছে। ছেদ করার কারণে দুইটা কোণ, এই যে এই সমান্তরাল রেখার সাথে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই সমান্তরাল রেখার সাথে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণ কিন্তু সমান, কারণ এদেরকে বলা হয় একান্তর কোণ। দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা ছেদক ছেদ করে তাহলে কোণ দুইটা সমান। অথবা তোমাকে যদি বলে কোণ দুইটা সমান, তাহলে তুমি বলে দিতে পারো অবশ্যই এটা সমান্তরাল রেখা, কারণ সমান্তরাল রেখা না হইলে এই কোণ দুইটা সমান হইতে পারে না। তার মানে এখন কি আমরা বলতে পারি যে এই যে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, কেন সমান? কারণ হচ্ছে এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তার মানে এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণ সমান, এটা অলরেডি বলছো। তাহলে এখন এই কোণের সাথে সমান হবে এই কোণ, এই কোণটার নাম কি? এম কিউপি। অতএব কোণ এম কিউপি সমান কি হবে? আর এপি সমান আর এপি, এই কোণ দুইটা সমান। এখন এই কোণ দুইটা যেহেতু সমান হয়েছে, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যেহেতু সমান হয়েছে, তার মানে এই বাহু এম কিউ বাহু আর এপি বাহু হচ্ছে সমান্তরাল। অতএব এম কিউ বাহু সমান্তরাল হচ্ছে এপি বাহু, কারণ এটা সমান্তরাল না হলে এটা হইতো না। এখন এম কিউ বাহু আর এপি বাহু সমান্তরাল, ভালো কথা। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এম কিউ বাহু আর এপি বাহু সমান্তরাল, এটা আমরা বুঝলাম। পাশাপাশি আমরা এখন এম কিউ বাহুকে যদি এম কিউ বাহু না বলে এম এন বাহু বলি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখো মনে করো এই বাহু আর এই বাহু সমান্তরাল, মনে করো এই যে এটা, এই বাহুর নাম হচ্ছে তোমার এবি, এই বাহুর নাম হচ্ছে মনে করো তোমার সিডি, এই দুটো বাহু সমান্তরাল। এখন তুমি যদি এবিকে বড় করে, এটা সরল রেখা বরাবরই বড় করে এ এক্স করো, তাও কিন্তু এই এ এক্স আর সিডি কিন্তু সমান্তরাল হবে। সো দেখো এম কিউ আর এপি, এই লাল দাগ দুইটা সমান্তরাল, ঠিক আছে, কিন্তু যদি এম কিউকে বড় করে এম এন করো, কোনো সমস্যা নেই। তার মানে তুমি এখন এম এন কে এপি এর সমান্তরাল বলতে পারো। তার মানে তুমি বলতে পারো বা এম এন এটা হচ্ছে সমান্তরাল কার? এপি বাহুর সমান্তরাল। এম এনটা কার সমান্তরাল? এপি বাহুর সমান্তরাল। এখন আসো, তুমি যখন এই বাহু আর এই বাহু সমান্তরাল বলতে পারো, আবার এই বাহুকে বর্ধিত করলেও তুমি হচ্ছে কি এটার এটা সমান্তরাল বলতে পারো। পাশাপাশি তুমি যদি এই বাহুকে ছোট করে ফেলো, এই যে এই বাহুটাকে যদি ছোট করে এতটুকু নিয়ে আসো, তাও কিন্তু এই দুইটা বাহু সমান্তরাল। তার মানে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারি এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। কোন দুইটা বাহু? এই যে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল ছিল, এখন এই বাহু পুরাটাকে আর এই বাহু সমান্তরাল বলতে পারি, এবং আমি চাইলে এখন এই বাহুর এই নিচের অংশ আর এটাকে আমরা সমান্তরাল বলতে পারি। অর্থাৎ এপি আর কিউ এন হচ্ছে সমান, বা এপি সমান্তরাল কিউ এন। ওকে, তো এখন আসো, এপি আর কিউ এন শুধু সমান্তরালই নয়, এপি আর কিউ এন কিন্তু সমানও। কেমনে? দেখো, যেহেতু আমরা এখানে লিখতেছি, দেখো যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ এম কিউ বাহু আর এপি বাহু সমান, এই যে এম কিউ সমান এপি, এম কিউ সমান এপি, অতএব আমি এম কিউ এর বদলে কিউ এন লিখতে পারি, কোনো সমস্যা নাই। এই যে দেখো কিউ এন লিখতে পারি, কেন? আচ্ছা ভাইয়া বলো তো কিউটা কি ছিল, মনে আছে? কিউটা ছিল এই এম এন বাহুর মধ্যবিন্দু।
সো কিউটা যেহেতু এম এন বাহুর মধ্যবিন্দু, এই কিউটা যেহেতু মাঝখানের বিন্দু, তার মানে এই বাহু আর এই বাহু সমান। সো আমি এম কিউকে কিউ এন বলতে পারি। তো এই জন্য দেখো এম কিউকে আমি কিউ এন বললাম, আর এপি এর জায়গায় এপি থাকলো। তাহলে এখন কি দাঁড়াইলো শেষ পর্যন্ত? এই দাঁড়াইলো, এখন আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো পিঙ্কি কালার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই বাহুটা কিউ এন বাহুটা, আর এই বাহুটা এপি বাহুটা, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। এই যে দেখো এপি আর কিউ এন, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, এবং এপি আর কিউ এন এই দুইটা বাহু সমান। তো যদি যদি দুইটা বাহু সমান এবং সমান্তরাল, মানে দুইটা সাইজ সেম হবে এবং দুইটা সমান্তরাল হবে, যদি হয়, তাহলে ওই দুইটা বাহুকে যে দুইটা বাহু যুক্ত করবে, যে এই বাহুটা যুক্ত করলো, এই বাহুটা যুক্ত করলো, যে দুইটা বাহু যুক্ত করবে সেই দুইটা বাহু কিন্তু সমান ও সমান্তরাল হবে। তার মানে এখন এই যে দুইটা বাহু যুক্ত করলো, এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু এখন 100% সমান ও সমান্তরাল হবে। এটা মাথায় রাখতে হবে। তার মানে এখন এই দুইটা বাহু যেহেতু সমান এবং সমান্তরাল, তাহলে এই দুইটা বাহুকে যুক্ত করছে কি? এ কিউ আর এনপি। তার মানে এখন আমরা বলে দিতে পারি অতএব এ কিউ সমান্তরাল এনপি। কি বলতে পারি? অতএব এ কিউ সমান্তরাল এনপি এবং এ কিউ সমান এনপি। তাহলে আমরা যদি একটু দেখি যে এই দুইটা বাহু সমান্তরাল এবং সমান কেন হয়েছে, আরেকবার আমি রিপিট করছি। সেটা হচ্ছে কি, যদি যেহেতু এ কিউ এন আর এপি এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, দুইটা সাইজ সেম এবং দুইটা সমান্তরাল, তাহলে এই দুইটাকে যে দুইটা বাহু যুক্ত করবে, যে এই বাহুটা আর এই বাহুটা, ওই দুইটা বাহু সমান ও সমান্তরাল হবে। তো যুক্ত করছে কি? এ কিউ আর এনপি। তাই এ কিউ আর এনপি ওই দুইটা বাহু সমান এবং সমান্তরাল হবে, যে সমান্তরাল এবং সমান হবে। আচ্ছা, এখন আসো আমরা প্রথমে সমান্তরালটা প্রমাণ করে ফেলি। কিভাবে? দেখো, এখন আমরা পরবর্তী অংশে যদি লিখি, যেহেতু এ কিউ সমান্তরাল এনপি, এ কিউ সমান্তরাল এনপি, এখন এ কিউ আর এনপি, এই যে এ কিউ বাহুটা আর এনপি বাহুটা সমান্তরাল, আমি এখন এ কিউকে এ কিউ না বলে যদি কিউ আর বলে অর্ধেক করে ফেলি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যেমন দুইটা রেখা সমান্তরাল হয়ে একটাকে বড় করে দিলেও সমান্তরাল, আবার এটাকে যদি আমি ছোট করেও দিই তাও সমান্তরাল। তার মানে আমি এ কিউকে এ কিউ না বলে যদি কিউ আর বলি, এই কিউ আর আর এই যে সমান্তরাল, এটা কি হচ্ছে? এনপি। তাহলে এই দুইটা বাহু কি হয়ে গেছে? সমান্তরাল হয়ে গেছে। এখন আসো ফাইনাল স্টেজ, যেটা হচ্ছে আমাদের এই যে এ কিউ, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ করতে বলছে। অ্যান্ড লাস্টলি এখানে দেখো এ কিউ সমান এনপি। কি বলছে? এ কিউ সমান এনপি। আচ্ছা, এ কিউটা কি ভাইয়া? দেখো তো, এ কিউ মানে কি? পুরাটা না? তো পুরাটাকে আমি এ কিউ না বলে, এই যে দেখো এই পুরা এ কিউটাকে এ কিউ না বলে এ আর প্লাস কিউ আর বলতে পারি। তো আমরা এ কিউটাকে বলতে পারি এ আর প্লাস কিউ আর, আর ওই পাশে এনপি এর জায়গায় এনপি থাকলো। এখন কিউ আর এর জায়গায় আমি কিউ আর রাখলাম ঠিকঠাক, কিন্তু এ আর কেও আমি কিউ আর বলে দিচ্ছি। কেন? কারণ দেখো, তুমি অঙ্কনের সময় বলছো কিউ আর কে এমন ভাবে বর্ধিত করি যেন কিউ আর আর এ আর সমান হয়। তাহলে এ আর কিউ আর সেম, তাই আমি এ আর কে এ আর না বলে কিউ আর বলতে পারি, তাই আমি কিউ আর বললাম। আর ওই পাশে এনপি, এখন দুইটা কিউ আর যোগ করলে কি হবে? 2 কিউ আর, আর ওই পাশে এনপি এর জায়গায় এনপি। এখন কিউ আর সমান কি হবে? 2 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে, আর এনপি এর জায়গায় এনপি। এনপি বাই 2 যে কথা, হাফ এনপি একই কথা। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আমাদের এটা, এই যে দেখো এটা এবং হচ্ছে এটা, এই দুইটা প্রমাণ করতে বলছে। কিউ আর ইকুয়াল টু হাফ এনপি, আর কিউ আর এনপি সমান্তরাল। এই যে দেখো, আমরা যদি প্রশ্নটার দিকে একটু খেয়াল করি, এই যে আমাদের প্রশ্নের মধ্যে আমাদের প্রমাণ করতে বলছিল কি? আমাদের প্রমাণ করতে বলছে এই যে কিউ আর আর এনপি হচ্ছে সমান্তরাল এবং কিউ আর সমান হাফ অফ এনপি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো এই সৃজনশীলটা। পরবর্তী সৃজনশীল আবার ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।